জলপাই চুলায় জাল করার ঝামেলা ছাড়াই জলপাইয়ের এই ঝুরি আচারটা খুব সহজে বানিয়ে ফেলা যায়, আর এটা বছর জুড়ে ফ্রিজ ছাড়াই ভালো থাকে। খিচুড়ির স্বাদ এই আচারটা কয়েক গুণ বাড়িয়ে ফেলে, ভাত ডালের সাথে খেতেও অসম্ভব মজাদার। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবে। এই আচারটা বানাতে আমার কাছে এত ভালো লাগে, আমার মনে হয় যেন এটা বারবার বানাই। বানানো এত সহজ, খুব ঝটপট বানানো হয়ে যায়। তো আজকেও একদম ঝটপট খুব সহজে বানিয়ে ফেলেছি। আজকে আমি হাফ কেজি জলপাই দিয়ে আচারটা বানাচ্ছি। হাফ কেজি জলপাই দিয়েও কিন্তু অনেকটা আচার হয়েছে, যেহেতু এটা জাল করে কমানোর ঝামেলা নাই। তো এখানে হাফ কেজি জলপাই নিয়েছি। একটু বড় সাইজের জলপাই হলে আচারটা খুব আরামসে দেওয়া যায় আর কি, ছোট জলপাই হলেও চলবে। তো এটা একটা গ্রেটার দিয়ে চিকন চিকন করে গ্রেট করে নিচ্ছি। কেউ মন চাইলে বটি দিয়ে চিকন করে ভাজির মতো কেটেও নিতে পারেন। তো গ্রেট করা হয়ে গেছে আমার হাফ কেজি জলপাই। গ্রেট করা জলপাইটাকে এইভাবে রেখে দিচ্ছি। রেখে এখন আমি মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য 1 টেবিল চামচ করে নিচ্ছি সাদা আর কালো সরিষা। সরিষার মধ্যে মাটি থাকে, খুব ময়লা থাকে, বালি বালি যাতে না লাগে এজন্য ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। তো গায়ে যেহেতু পানি ছিল, এটা আগে পানিটা টানিয়ে নিচ্ছি। সাথে দিয়েছি 4টা শুকনা মরিচ আর 1 টেবিল চামচ দিলাম পাঁচফোড়নের স্মেলটা খুব ভালোভাবে ছড়িয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিলাম। কম আঁচে ভেজেছি যেন এই মশলাগুলো পুড়ে না যায়। তো মরিচ অনেক বেশি ভাজা লাগবে না, এটা চিলি ফ্লেক্সের জন্য যেরকম করা লাগে ওইরকম করলেই হয়। তারপর একটা গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে কয়েকটা পালস দিয়ে আধা ভাঙা করে নিয়েছি। অনেক বেশি মিহি গুঁড়া না, আবার একদম আস্তে আস্তেও নাই। তো মশলাটা করে রেখে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে যে গ্রেট করে রেখেছিলাম জলপাই, তার উপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ আর সামান্য একটু বিট লবণ, আধা চা চামচের মতো হবে বিট লবণ দিয়েছি। আধা চা চামচ করে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া। দিচ্ছি 3 চা চামচ হচ্ছে চিনি। চিনিটা স্বাদ মতো, এটা ইচ্ছে করলে স্কিপও করা যায়। যারা চিনি না খায়, পুরো আচারটা টক হলেও খেতে অনেক ভালো লাগে। আর মন চাইলে অবশ্যই আরও বেশি মিষ্টি দিয়েও বানানো যাবে। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা। দিয়ে দিলাম যেই মশলাটা আধা ভাঙা করে রেখেছিলাম সেই মশলাগুলো। সব কিছু হাত দিয়ে একটু চটকে, হালকা চটকে, একদম চটকাচ্ছি না, জাস্ট হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। মাখানোর পর কালারটা দেখে মনে হলো আরও একটু হলুদ দিলে কালারটা সুন্দর লাগবে, এর জন্য আরও আধা চা চামচের মতো হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। এখন পাশের চুলায় আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যতটুকু সরিষার তেলে আচারটা ডুবিয়ে রাখার জন্য লাগবে। মানে বয়মের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এটাকে ডুবিয়ে রাখার জন্য যতটুকু সরিষার তেল লাগবে ততটুকু সরিষার তেল গরম করতে দিতে হবে। তো চুলার আঁচ কমিয়ে রেখে আমি ওইদিকে আরামসে সরিষার তেলটা গরম করছি, আর এদিকে বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। আসলে বয়াম পরিষ্কার করে কিন্তু এই আচার বানানোর কাজগুলো শুরু করতে হয়, কারণ ভেজা বয়ামে কখনোই আচার রাখতে হয় না, তাহলে আচারে ফাঙ্গাস পড়ে যায়। তো তেলটা মোটামুটি ভালো গরম হয়ে যাওয়ার পর শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আস্ত শুকনা মরিচ, একটা এলাচ, একটুখানি দারচিনি আর কয়েকটা লবঙ্গ। তেলটা অলরেডি অনেক গরম, মশলাগুলোকে কিন্তু আরো বেশি সময় রাখলে পুড়ে যাবে। এগুলো দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড পরে আমি তেলটাকে আচারের বয়মের উপরে সরাসরি ঢেলে দিই। বয়মের মধ্যে আমি যখন আচারের মিশ্রণটাকে ঢালছিলাম, ওটা কিন্তু আমি কোনোভাবেই চেপে চেপে ঢালি নাই, একদম আলতো হাতে এক এক করে চামচ দিয়ে রেখেছি, একদম হালকাভাবে, যাতে ভেতরে একদম কনজাস্টেড না হয়ে যায়, ফাঁকা ফাঁকা থাকে, তাহলে কিন্তু তেলটা সব জায়গায় পৌঁছাবে আর এই আচারটা নষ্ট হবে। আর উপরের দিকেও যখন তেলটা থাকবে আর নিচে থাকবে হচ্ছে আচারের লেয়ার, উপরের দিক থেকেও কখনোই ফাঙ্গাস পড়বে না। এই আচারটাকে এখন কিছুদিন পর পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোদে দিতে হবে। প্রথম কয়েকদিন একটু টানা দিতে হবে, তারপরে বেশ কয়েকদিন পর পর দিলেও সমস্যা নেই। এটা ফ্রিজে রাখতে হবে না, বাইরেই অনেক ভালো থাকে। এই আচারটা খিচুড়ির সাথে খেতে জাস্ট অসাম। রসুন দিতে চাইলে মশলা মাখানোর সময় আদা রসুন পেস্ট বা আস্ত রসুনও অ্যাড করা। আশা করছি সহজে রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।